দ্বিতীয় স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন। শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন, এবং যারা আহত হয়েছে, এখনো অনেকে আহত আছে, সেই আহতদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দিয়ে আবার জনগণের কল্যাণে মাঠে ময়দানে এসে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই একটু শুকরিয়া আদায় করি আজকে আমাদের সভাপতি সাহেব এবং পরিচালক নামাজের বিরতিটা দিয়েছে। এই নামাজের বিরতিটা দেশের জন্য খুবই দরকার। 1987 সালে জাতীয় সংসদে তার আগে কখনো নামাজের বিরতি হয়নি। আমরা 10 জন ছিলাম সেদিনকে। আমরা এই দেশের আপামর মানুষের যে ইবাদত নামাজ, সকলে নামাজ পড়ে না, এটা ঠিক, কিন্তু নামাজকে সম্মান শ্রদ্ধা করে নামাজি মানুষ, ভালো মানুষ বলেই মানুষ এটা। তো সেটা কেন এখানে বিরতি দেওয়া হবে না? সে সংবিধানের 7-এর ক ধারা, যেখানে বলা ছিল আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা সকল কাজের ভিত্তি, সেটাকে কেন্দ্র করেই সেদিন বক্তব্য আমরা রেখেছিলাম। আলহামদুলিল্লাহ সেদিন জাতীয় সংসদের অ্যাকসেপ্ট করেছিল। সংসদ নেতা বলেছিল, মিজানুর রহমান চৌধুরী তখন ছিলেন, যে আমি শিখি শতাব্দী পর্যন্ত আমার সংসদীয় জীবন, কিন্তু কোনোদিন নামাজের বিরতি পাইনি মাননীয় স্পিকার। তা আজকে যদি আপনি বাংলাদেশ জামাত ইসলাম, তখন তো বাংলাদেশ জামাত ছিল না, জামাত ইসলামী বাংলাদেশের এমপিরা যারা মাননীয় সংসদ সদস্য তারা দাবি করছেন, আপনি যদি এটা গ্রহণ করেন, এই সুযোগটা দেন, বিরতি দেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ তার আপত্তি নাই, মানে এটা একটা সিদ্ধান্তের আকারে চলে আসলো, বিরোধী দলেও একমত হলো, যার ফলে একটা সিদ্ধান্ত প্রস্তাব আকারে জাতীয় সংসদে নামাজের বিরতি চালু আছে। আলহামদুলিল্লাহ পুরস্কার এখনো আছে আমাদের সাংবাদিক ভাইদেরকে এবং এখানকার নেতৃবৃন্দকে আল্লাহ সে তৌফিক দান করুন। আমি দোয়া করে শুরু করছি আমার কথা। সম্মানিত ভাই এবং বোনেরা, প্রথম কথা হচ্ছে, দেশের স্বাধীনতা তো মানুষের কল্যাণের জন্য হয়। আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করলাম কেন? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য ছিল, অনেকে জানেন না, অনেকে জানবেন না, আপনাদের জন্মই হয়েছে অনেকের পিছনে। আমরা যারা ছিলাম, সাদা দাড়ি যদি 2-4টা থাকে তারা হয়তো জানতে পারবেন, ওখানেও কিন্তু বৈষম্য ছিল। সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিল। কিন্তু দুর্ভাগ্য, প্রায় 54 বছর, 71 থেকে 2004, তাই তো হবে, প্রায় 54 বছর চলে গেল, কিন্তু যে উদ্দেশ্যে, যে টার্গেট করে আন্দোলন করা হয়েছিল, স্বাধীনতার জন্য সংগ্রাম করা হয়েছিল, সেটা সফল হয় নাই, মানুষ সেটা পায়নি, বরং বিপরীতটাই পেয়েছে। দুর্ভিক্ষ, ভাতের অধিকার কি? 74 সালে এমন একটা অবস্থা হলো, স্টেশনে ট্রেন থেকে মানুষ বমি করলো, উত্তরাঞ্চলের একটা স্টেশনে, আপনারা পত্রিকা দেখলে পাবেন, আর সেখানে ক্ষুধার্ত একজন কঙ্কাল মানুষ এসে বমি খেয়ে যান বাঁচাল। এই দৃশ্য পত্রিকায় এসেছিল, খবর এসেছে। এমন অবস্থা হলো, এটা তো গেল মানুষের খাবার। দেশটাকে ধ্বংস করার জন্য আগুন, কত যে আগুন লাগাইছিল তখন, পাটের গুদামে আগুন, কলকারখানায় আগুন, চতুর্দিকে আগুন। এটা আসলে জিনিসপত্রের গায়ে আগুন লাগেনি, বাংলাদেশের জনসাধারণের কপালে আগুন লাগিয়েছিল। সেই আগুনের কারণে আমাদের দেশটা তখন প্রথম দিকেই অনেকটা ধ্বংস হয়ে গেছিল। মেজর জলিল প্রতিবাদ করেছিল, আমাদের দেশ থেকে সব খুশি যখন প্রতিবেশী দেশ নিয়ে চলে যাচ্ছিল, তারা মনে করলো স্বাধীনতা তো আমরাই করেছি, আমরাই সহযোগিতা করেছি, ভোগ করার দায় আমাদের অধিকার আছে, সবগুলো নিয়ে যাচ্ছিল। ওই সময় তিনি প্রতিবাদ করেছিলেন। তখন থেকে কিন্তু আওয়াজ উঠতেছিল যে এটা একটা বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই, কারো পরাধীনতা নিয়ে আমরা বাঁচতে চাই না। সেই যে আন্দোলন সূত্রপাত হয়েছিল, এই ঘুমরে ঘুমরে মরতে মরতে শেষ পর্যন্ত এসে 2024 সালের 5ই আগস্ট, আমি মনে করি
তারই একটা প্রতিফলন। আমরা ভোটের অধিকার, ভাতের অধিকার, বিভিন্ন ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্যই এই গণঅভ্যুত্থানটা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুখের খবর, কিন্তু সবার জন্য তো সুখের খবর হয় না। কারো সুখের খবর হয়, কারো দুঃখের খবর হয়। যারা এখান থেকে পালিয়ে গেল অত্যাচার, জুলুম, নির্যাতন করার কারণে, তাদের জন্য তো এটা সুখবর হবে না। আচ্ছা, আপনারাই বলেন, দেশ থেকে পালায় ভালো মানুষে পালায় না কারা পালায়? চোর চুরি করলে ধরা পড়ে যাবে এই জন্য চোর পালায়, ডাকাতি করতে এসে পালায়, খুন করতে এসে পালায়। চোর, ডাকাত এবং খুনি যারা ছিল, যারা অপরাধ করেছে আইনা ঘরের মাধ্যমে, গায়েবী মামলার মাধ্যমে, বিভিন্ন ভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, শতাব্দীর রেকর্ড নাই এই ধরনের জুলুম, অত্যাচার যেগুলো তারা করেছিল। সেই জন্য অপরাধের কারণে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, জুলুম করেছিল, জালেম পালিয়েছে। এখন যারা এই কাজগুলা করেছে তারা মনে করছে যে যত আরামে আমরা ছিলাম এত আরাম তো আমাদের হচ্ছে না। সেই লোকগুলা তাদের সেই সুযোগ সুবিধাগুলো এখন খুব স্মরণ করে, তাদেরকে পীড়া দেয়, এবং যারা এই স্বাধীনতায় সহযোগিতা করেছিল তারা এটা সহ্য করতে পারছে। দীর্ঘ 54 বছর যারা এইভাবে একটা দলকে দিয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ করেছে, তারা এটা সহ্য করতে পারছে। তারা এটা চায় 5 তারিখের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা যাতে ব্যর্থ হয়, এখানকার সরকার যাতে কোনো ধরনের কাজ করতে না পারে, অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র অতীতেও চালিয়েছিল, এখনো চালাচ্ছে, ভবিষ্যতে যে চালাবে না তার কোনো লক্ষণ দেখা যায় না, বরং চালাবে বলেই খোঁজ খবর অনেকে বলতেছে। তবে আমার একটা বিশ্বাস, বাংলাদেশের মানুষ চিরদিন ঐক্যবদ্ধ ছিল তাদের অধিকার আদায়ের জন্য। আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে তারা এই দেশ রক্ষা করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন, এই যে কয়েকদিনের মাথায় সব দলগুলা যারা এই 5 তারিখের বিপ্লবের আন্দোলনের অভ্যুত্থানের পক্ষে, যারা সব দল কিন্তু প্রধান উপদেষ্টার ওখানে একসাথে গিয়ে সিমেন্টেড হয়ে গেছে। আমি ছিলাম সেখানে ঘটনাক্রমে। সব দলের যে ভাষা, আপনারা যারা ছিলেন বা অথবা যারা শুনেছেন, দেখেছেন রেকর্ডের মধ্যে, প্রত্যেকটা দল বলেছে আমরা জীবন দিতে পারি, কিন্তু বাংলাদেশের উপরে যে আগ্রাসন চলছে, এই আগ্রাসন আমরা মেনে নিতে পারি না। আমরা সকলে শহীদ হতে রাজি আছি, কিন্তু প্রতিবেশী দেশকে ভাবে আগ্রাসন চালাইতে আমরা দিতে পারি না। এটা হইতো না যদি তারা এরকম না করত। তাহলে ভারতের বোঝা উচিত, প্রতিবেশী দেশের বোঝা উচিত, আগ্রাসন যত জোরদার হবে বাংলাদেশের ঐক্য তত মজবুত হবে ইনশাআল্লাহ।